শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি মেহেদী ইসলাম হৃদয় তোমাদের সাথে আলোচনা করতে চলন ও অঙ্গ চলনা এই অধ্যায়ে তৃতীয় ভিডিও নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনা পর্বে চলে যাই। আজকে আমরা জানব উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, এটার অন্তর্ভুক্ত একটা টপিক নিয়ে। তাহলে দেখো, উপাঙ্গীয় কঙ্কাল বলতে আমরা কি বুঝি? উপাঙ্গীয় কঙ্কাল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কালের পাশে এই যে আমাদের হাত, পা, এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের অংশ। তো এই উপাঙ্গীয় কঙ্কালকে দুইটা অংশে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ঊর্ধ্বাঙ্গ, একটা হচ্ছে নিম্নাঙ্গ। মানে উপরের অংশটাকে আমরা বলছি ঊর্ধ্বাঙ্গ, এই যে হাতের এই যে উপরের অংশ এটাকে ঊর্ধ্বাঙ্গ, এবং নিম্নাঙ্গ হচ্ছে নিচের অংশটাকে আমরা নিম্নাঙ্গ বলি। এখন ঊর্ধ্বাঙ্গ, আজকে আমরা জানবো ঊর্ধ্বাঙ্গর উপরের এই অংশগুলো নিয়ে, এই অস্থিগুলো নিয়ে। তাহলে এখানে ঊর্ধ্বাঙ্গ কি নিয়ে গঠিত? বক্ষ অস্থি চক্র ও দুইটি বাহু নিয়ে গঠিত। তাহলে বক্ষ অস্থি চক্র এটা কি? ক্ল্যাভিকল। বক্ষ অস্থি চক্রে কি কি থাকে? ক্ল্যাভিকল থাকে ও স্ক্যাপুলা থাকে। এবং তোমার হচ্ছে আমাদের যে দুইটা বাহু, তো এখানে ডান হাত এবং বাম হাত, তো দুইটা। এবং এই যে আমরা এখন জানবো ক্ল্যাভিকল ও স্ক্যাপুলা নিয়ে। সে বিষয়ে জানার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ জানবো যেগুলো আমাদের অস্থির পড়ার সময় কাজে লাগবে। প্রথমত আসো প্রসেস। প্রসেস বলতে আমরা কি বুঝি? অস্থির বর্ধিত অংশ, এটাকে আমরা কি বলি? প্রসেস বলি। তার মানে দেখো, এখানে অস্থিটার এই যে বর্ধিত সূচালো অংশ, এটাকে আমরা কি বলে থাকি? প্রসেস বলে থাকি। ফসা। ফসা বলতে অস্থির একটা ডাবানো অংশ। ধরে নাও এই যে এখানে দেখো এই অংশটা, এটা একটা ডাবানো, ডেবে গেছে ভেতরের দিকে, এটাকে আমরা বলি ফসা। ঠিক আছে, ইংলিশেও যা বাংলাও তাই বলি আমরা। তারপরে আসো টিউবারসিটি। টিউবারসিটি মানে কি? অস্থির একটা স্ফীত অংশ, মানে একটু প্রশস্ত অংশ যা পেশি সংযোজন করে। মনে করো এই যে এটা একটা অস্থি, হিউমেরাস অস্থি, এটা এখানে একটা স্ফীত অংশ থাকে, একটা পুরু একটা অংশ থাকে যেটাকে বলা হয় টিউবারসিটি। এই টিউবারসিটিটা কি কাজ করে? এটা পেশি সংযোজন করতে সাহায্য করে। এবার আসো বক্ষ অস্থি চক্র, বা এটাকে ইংলিশে আমরা বলি পেক্টোরাল গার্ডেল। এই বক্ষ অস্থি চক্র কি কি নিয়ে গঠিত? দুই পাশে এক জোড়া করে দুই জোড়া অস্থি নিয়ে এটা গঠিত। তার মানে আমাদের বক্ষ অস্থি চক্র কি নিয়ে গঠিত? এক জোড়া করে, দুই পাশে এক জোড়া করে দুই জোড়া অস্থি নিয়ে এটা গঠিত। তার মানে এখানে কি থাকে? প্রতি পাশে যে এক জোড়া করে থাকে, এখানে এক জোড়ার মধ্যে একটা ক্ল্যাভিকল ও একটা স্ক্যাপুলা থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি এই যে ক্ল্যাভিকলটা হচ্ছে সামনের দিকে যে বাঁকানো একটা অস্থি থাকে, এটাকে আমরা বলি ক্ল্যাভিকল। আর পেছনের দিকের এটাকে আমরা কি বলি? স্ক্যাপুলা বলি। তাহলে সামনে ক্ল্যাভিকল, পিছনে স্ক্যাপুলা, এটা মিলে আমাদের হচ্ছে বক্ষ অস্থিচক্র। আচ্ছা, ক্ল্যাভিকল নিয়ে এবার আমরা জানবো। তাহলে ক্ল্যাভিকলটা দেখতে ইটালিক এফ এর মতো, একটু বাঁকা। ইটালিক এফটা একটু বাঁকা হয়ে থাকে, এটার মতোই ক্ল্যাভিকলটা দেখতে। তাহলে তোমরা দেখো এখানে এটা একটু বাঁকা হয়ে আছে, একটা এফ এর মতো দেখতে এটা। ঠিক আছে, এই কারণে এটাকে আমরা এই কথাটা বলছি। একটি দেহ দুটি প্রান্ত থাকে। তাহলে এখানে কি থাকে? একটি দেহ, এই যে মাঝখানের এই পুরোটা হচ্ছে দেহ, এবং দুইটা প্রান্ত, মানে এখানে হচ্ছে স্টার্নাল প্রান্ত, এখানে হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রান্ত। তাহলে দেখো দুইটা প্রান্ত, স্টার্নাল এবং অ্যাক্রোমিয়াল প্রান্ত। আচ্ছা, তো স্টার্নাল প্রান্তটা স্টার্নামের সাথে যুক্ত থাকে। তার মানে এই যে স্টার্নাল প্রান্তটা দেখা যাচ্ছে, এই যে চওড়া, এটা স্টার্নামের সাথে যুক্ত থাকবে, এবং এই অ্যাক্রোমিয়াল প্রান্তটা এটা স্ক্যাপুলার সাথে সংযুক্ত থাকে। ভেতরের অর্ধাংশ উত্তল ও বাইরের দিকের অর্ধাংশ অবতল। মানে এই যে ভেতরের দিকের এটা উত্তল থাকে, ঠিক আছে, এবং বাইরের দিকের এই অংশটা এটা কিছুটা অবতল থাকে। এই যে দেখো, এটা যদি সামনের দিকের এই অংশটা হয়, এটা হচ্ছে উত্তল, দেখো এটা ভেতরের দিকে এটা উত্তল, এবং বাইরের দিকের এই অংশটা হচ্ছে অবতল। দেখছো, এটা মাথায় রাখবা। ওর দুটি তল, উপরে একটা থাকে, নিচে একটা থাকে, উপরিতল এবং নিম্নতল। এটা হচ্ছে উপরের তলটা, আর এটা হচ্ছে নিচের তলটা। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা জানবো যে ক্ল্যাভিকল একটা অদ্ভুত অস্থি। এটা আমাদের সাধারণ অস্থিগুলোর মতন একটু ভিন্ন। তাহলে কেন এটা ভিন্ন, কারণগুলো কি কি আমরা জানবো। একমাত্র লম্বা অস্থি যা আনুভূমিক ভাবে অবস্থান করে। মানে আমরা দেখছি যে আমাদের সকল অস্থিগুলো সব লম্বালম্বী অবস্থান করে, লম্বলম্বী, কিন্তু এই ক্ল্যাভিকলটা দেখো এটা পাশাপাশি অবস্থান করছে। এটা কিভাবে অবস্থান করছে? পাশাপাশি। দেখছো, এখান থেকে এইভাবে পাশাপাশি অবস্থান করে। একমাত্র অস্থি যা ত্বকের সরাসরি নিচে অবস্থান করে। মানে এই অস্থিটা ডিরেক্টলি ত্বকের নিচে, তুমি যখন তোমার বডির উপরে হাত দিবা, তুমি কিন্তু উপরের দিকে চাইলেই তুমি তোমার ক্ল্যাভিকলটা অনুভব করতে পারো। তার মানে এটা একদম ডিরেক্টলি ত্বকের নিচে অবস্থান করে। এটা প্রথম সৃষ্টি হওয়া অস্থি। তার মানে দেহের ভেতরে এটাই সর্বপ্রথম
সৃষ্টি হয়, এই অস্থিটা সর্বপ্রথম সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা জানবো স্ক্যাপুলা নিয়ে। তাহলে স্ক্যাপুলা কি? এটা একটা চাপা ও ত্রিকোণা অস্থি। তাহলে দেখো এটা একটা চ্যাপ্টা অস্থি থাকে এবং এটা দেখতে অনেকটা ত্রিকোণাকার, দেখছো? আচ্ছা, উপরের অংশে কোরাকয়েড প্রসেস ও অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে। তার মানে এখানে কি থাকে দেখো, এই যে এই অংশটা সামনের এই যে সবুজ মার্ক করা অংশটা, এটাকে দেখছো এই সামনের দিকে থাকে, এটা সম্মুখ দৃশ্য। খেয়াল করো এখানে সম্মুখ দৃশ্য মানে সামনে থেকে দেখলে এই যে সামনের দিকে যে প্রসেসটা একটা বর্ধিত অংশ থাকে, এটাকে আমরা বলি কোরাকয়েড প্রসেস। এটাকে আমরা কি বলি? কোরাকয়েড প্রসেস। আর অ্যাক্রোমিয়াল প্রসেস কোনটা? এই যে লাল অংশটা, এটার পেছনের দিকে একটা বর্ধিত অংশ থাকে, পেছনের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি অ্যাক্রোমিয়াল প্রসেস। আচ্ছা, পার্শ্ব দিকে ডাবানো অংশকে গ্লেনয়েড গহ্বর বলে। তাহলে এই যে পার্শ্ব দিকে, এই যে এখানে যে পার্শ্ব দিকে যে ডাবানো অংশটা থাকে, এই যে এই ডাবানো অংশটা, এটাকে কি বলে? গ্লেনয়েড গহ্বর বলে। ঠিক আছে, এটাকে কি বলি আমরা? গ্লেনয়েড গহ্বর। এখানে কি থাকে? হিউমেরাসের মস্তক আটকানো থাকে এখানে। ঠিক আছে, তাহলে আমরা এটাও মাথায় রেখে দিব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এই নীল অংশটা হচ্ছে আমাদের গ্লেনয়েড গহ্বর। পেছনের দিকে স্ক্যাপুলার কাটা থাকে। তার মানে এই যে দেখো পেছনের দিকে কি থাকে? এখানে স্ক্যাপুলার কাটা থাকে। এটাকে কি বলে? স্ক্যাপুলার কাটা। এই কাটার উপরের অংশকে বলা হয় সুপ্রাস্পাইনাস ফসা। তার মানে এই যে কাটাটা, এই কাটার উপরের দিকে যে ডাবানো অংশটা থাকে, এই যে দেখো এখানে, এটাকে বলা হচ্ছে সুপ্রা। সুপ্রা মানে কি? উপরে, এবং স্পাইনাস মানে কাটা। এই যে স্ক্যাপুলার কাটা, কাটার উপরে যে ডাবানো অংশ, আমরা আগেই বলেছি ফসা শব্দটার অর্থ হলো ডাবানো অংশ। তার মানে এই যে সুপ্রাস্পাইনাস ফসা মানে কাটার উপরের যে ডাবানো অংশ, এটাকে সুপ্রাস্পাইনাস ফসা বলে, এবং নিচের অংশ ডাবানো অংশকে ইনফ্রাস্পাইনাস ফসা বলে। সামনের তলকে সাবস্ক্যাপুলার ফসা বলে। তার মানে এটা হচ্ছে সামনের দিকে, এটা তো পিছনের দিকে ছিল, তো এটা হচ্ছে সামনের দিক। দেখো সম্মুখ দৃশ্য, এই সামনের দিকে যে ডাবানো অংশটা থাকে, এটাকে আমরা বলি সাবস্ক্যাপুলার ফসা। আচ্ছা, এবার আমরা পেশি নিয়ে যাবো। তার মানে ট্রাপিজিয়াস ও ডেলটয়েড পেশি যুক্ত থাকে, যা কাঁধ সঞ্চালনে ভূমিকা রাখে। তাহলে ওর এখানে কি থাকে? ট্রাপিজিয়াস ও ডেলটয়েড পেশি এখানে যুক্ত থাকে। দেখো এই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াস পেশি, আর এই যে কাঁধের এখানে এটা ডেলটয়েড পেশি, যেগুলো কাঁধ সঞ্চালনে ভূমিকা পালন করবে। এখন আসো এই যে ক্ল্যাভিকল ও স্ক্যাপুলা, ওদের মাঝে কি সন্ধি গঠন হয়? স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেস ক্ল্যাভিকলের অ্যাক্রোমিয়াল প্রান্তের সাথে গঠন করে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার সন্ধি। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এই অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার মানে এই যে এটা হচ্ছে, দেখো আমাদের ক্ল্যাভিকলের এই প্রান্তটা অ্যাক্রোমিয়াল প্রান্ত এখানে, এবং এখানে আছে স্ক্যাপুলার ওই যে অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে এই অ্যাক্রোমিয়াল প্রসেস এবং এই যে অ্যাক্রোমিয়াল প্রান্ত, ওরা দুজনে যে সবুজ অংশটা দেখানো যাচ্ছে, এরা একটা সন্ধি গঠন করে, যেটাকে বলা হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার সন্ধি। আবার কি হয়? ক্ল্যাভিকলের স্টার্নাল প্রান্ত, তার মানে একটু আগে অ্যাক্রোমিয়াল প্রান্ত ছিল, এখন স্টার্নাল প্রান্ত ক্ল্যাভিকুলার নচের সাথে স্টার্নো ক্ল্যাভিকুলার সন্ধি গঠন করে। তার মানে এই যে এখানে স্টারনামের এখানে একটা নচ আছে, একটা খাজ আছে, যেটাকে বলা হয় ক্ল্যাভিকুলার নচ। তাহলে এই স্টারনামের এই নচে এসে যে দেখো সবুজ মার্ক করা আছে, দেখছো এই সবুজ মার্ক করা, এখানে এসে ও সন্ধি গঠন করে। তাহলে এটাকে বলা হয় স্টার্নো ক্ল্যাভিকুলার, মানে স্টারনামের থেকে স্টার্নো ক্ল্যাভিকুলারের ক্ল্যাভিকুলার। তাহলে এখানে আসছে স্টার্নো ক্ল্যাভিকুলার সন্ধি, এই সন্ধিটাকে আমরা বলি স্টার্নো ক্ল্যাভিকুলার সন্ধি। আচ্ছা, এবার আসলে আমরা বাহু নিয়ে যাব। বাহুর মধ্যে কি কি আছে, কি কি অস্থি আছে? তাহলে ঊর্ধ্ব বাহুর অস্থি, তাহলে আমাদের উপরের যে অস্থিটা সেটাকে আমরা কি বলি? বাহুর মধ্যে হিউমেরাস। তাহলে হিউমেরাসের গঠনটা দেখতে অনেকটা এরকম। তাহলে আমরা এখন ওর অংশ নিয়ে জানবো। উপরের দিকে যে গোলাকার অংশটা থাকে, এই যে গোলাকার অংশ, এটাকে কি বলা হয়? মস্তক বলে থাকি আমরা। উপরের দিকে গোলাকার অংশকে মস্তক বলে থাকি। এরপরে উঁচু দুই অংশ থাকে, যাদের ছোট ও বড় টিউবারকল বলে। তাহলে এই মস্তকের পরে দেখো এখানে এখানে একটা উঁচু অংশ আছে, এখানে একটা উঁচু অংশ আছে, এদেরকে কি বলা হয়? যথাক্রমে বড় টিউবারকল ও ছোট টিউবারকল। যেটা আকারে বড় সেটা বড় টিউবারকল, এবং পরেরটাকে বলা হয় ছোট টিউবারকল বলা হয়। টিউবারকলের পরে যে সরু অংশ থাকে, এই যে এখানে তো টিউবারকলের পরে যে এই যে সরু অংশটা এখানে দেখো গোল করে দেওয়া আছে, এই সরু অংশটাকে বলা হয় সার্জিক্যাল গ্রিবা। এটাকে কি বলি আমরা? সার্জিক্যাল গ্রিবা। এখানে কি হয়? এই অংশটার ইম্পর্টেন্স বা গুরুত্বটা কি? সাধারণত দুর্ঘটনা হলে বা কোনো অ্যাক্সিডেন্টাল কারণে এই জায়গাটায় ফ্র্যাকচার বেশি হয়, এই জায়গাটা ভেঙে যাওয়ার চান্সেস বেশি।
এরপরে দেখো ওর মধ্যভাগে খসখসে একটা অংশ থাকে, মধ্যভাগে খসখসে অংশ থাকে, এটাকে বলা হয় ডেলটয়েড রিজ। এটাকে কি বলি আমরা? ডেলটয়েড রিজ, যেখানে ডেলটয়েড পেশি সংযুক্ত থাকে। তাহলে এই যে ডেলটয়েড রিজটা, এই ডেলটয়েড রিজে আমাদের কি থাকে? ডেলটয়েড পেশি যুক্ত থাকে, ঠিক আছে। তারপরে সে দেহের কিনারা নিচে এপিকন্ডাইল তৈরি করে, তার মানে ওর দেহটা এখানে এসে নিচে এই যে বাঁকটা নিচ্ছে, এই যে বাঁক নিচ্ছে এখানে, এটাকে বলা হয় এপিকন্ডাইল। দেখো এই যে বাঁকানো ওই অংশটাকে, এটাকে বলা হয় এপিকন্ডাইল। এপিকন্ডাইলের নিচে গোলাকার ক্যাপিচুলাম, এই যে দেখো এটা হচ্ছে গোলাকার, এই যে এটাকে কি বলি আমরা? গোলাকার, এখানে ক্যাপিচুলাম বলা হয় এটাকে, ক্যাপিচুলাম থাকে ও সিলিন্ডার আকৃতির ট্রক্লিয়া থাকে, এই যে ট্রক্লিয়া। তাহলে দেখো ট্রক্লিয়াটা হচ্ছে এই যে ক্যাপিচুলামটা গোল, এই ক্যাপিচুলামের পাশে এই অংশটাকে বলি আমরা ট্রক্লিয়া। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রক্লিয়া অংশ। আচ্ছা, নিম্ন প্রান্তের পেছনে ওলেক্রেনন ফসা থাকে। তাহলে এই যে নিম্ন প্রান্ত এবং এটার পেছনের দিকে এখানে দেখো একটা গর্তর মতো দেখা যাচ্ছে, দেখছো? এটা পেছনের দিকে, কিন্তু এটা সামনের দিকে থাকে না, পেছনের দিকে যে একটা গর্ত দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ওলেক্রেনন ফসা। ওকে, এই নামগুলো কিন্তু তোমাদের জানতে হবে, লেবেলিং সহ তোমরা এটা শিখে ফেলবা। তাহলে আমরা দেখো প্রত্যেকটা অংশ নিয়ে আমরা জেনে ফেললাম। নিচের দিকে অনেকগুলো অংশ আছে, ক্যাপিচুলাম, ট্রক্লিয়া, এখানে এপিকন্ডাইল আছে এই বাঁকা অংশটাকে, এন্ড ওলেক্রেনন ফসা এই ডাবানো অংশকে বলা হয়। এবার সব কাঁধ সন্ধি, এই যে আমাদের কাঁধের সন্ধি, এটা কিভাবে গঠন হয়? হিউমেরাসের মস্তক ও স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরের সন্ধি। তার মানে হিউমেরাসের মস্তকটা থাকে এখানে, এই যে হিউমেরাসের মস্তক, এবং এই যে স্ক্যাপুলার, এই যে গ্লেনয়েড গহ্বর, এরা দুইজন মিলে এখানে কি তৈরি করে? কাঁধ সন্ধি বা শোল্ডার জয়েন্ট তৈরি করে। এটার প্রকারটা কি? বল ও সকেট। এখানে বলটা কি? এই যে দেখো এটা বল ও সকেটের মতো, এখানে একটা সকেট আছে, এটা বল। তার মানে এখানে বলটা হচ্ছে হিউমেরাসের মাথা আর সকেটটা হচ্ছে এই গ্লেনয়েড গহ্বর, ঠিক আছে। এইভাবে করে এটা বল ও সকেট সন্ধি বলি এটাকে আমরা। এবার এটা চল, কি কি চলন তুমি এই কাঁধ সন্ধিতে দেখতে পারবে? এটা হচ্ছে ফ্লেকশন। ফ্লেকশন মানে কি? ভাঁজ সৃষ্টি করা। তাহলে ভাঁজ সৃষ্টি করে কিভাবে? দেখো এই যে এটা ভাঁজ, উপরের দিকে একটা ভাঁজ সৃষ্টি করছে, দেখছো? এটাকে আমি বলি আমরা ফ্লেকশন। তার মানে এটা হচ্ছে কাঁধ সন্ধির ফ্লেকশন। এক্সটেনশন, এক্সটেনশন মানে এই যে ভাঁজটা সৃষ্টি হলো, ভাঁজটাকে খুলে ফেলা, মানে এর বিপরীতটাকে আমরা বলি এক্সটেনশন। তো এখানে ছবিটা দেখো, এটা হলো এক্সটেনশন। দেখো এইভাবে ছিল, এখন এটা আবার আগের জায়গায় চলে আসছে, মানে ভাঁজটাকে খুলে ফেলতেছে সে। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা এক্সটেনশন। তারপরে দেখো এটাকে আমরা বলি অ্যাডাকশন। অ্যাডাকশন মানে কি? দেহের নিকটে আনা। ওকে, এটা হাতটাকে দূর থেকে দেহের নিকটে আনলে আমরা এটাকে বলি অ্যাডাকশন। খেয়াল করো, এখানে হাতটা দূরে ছিল, এটাকে কাছে আনা হচ্ছে, দেখছো? দূর থেকে কাছে আনা হচ্ছে, এটাকে আমরা কি বলি? অ্যাডাকশন বলি। আর অ্যাবডাকশন বলতে কি বোঝায়? দেহ থেকে দূরে সরানো। তার মানে এটা দেহের কাছে ছিল, এটাকে দেহ কাছে থেকে যদি দূরে সরানো হয়, দেখো এটা দূরে সরানো হচ্ছে, আমি হাতটাকে দূরে সরায় দিচ্ছি, আমার দেহ থেকে দূরে সরায় দিচ্ছি, এইটাকে, এই চলনটাকে আমরা কি বলি? অ্যাবডাকশন বলি। ওকে, এটা মাথায় রাখবা। তারপরে দেখো সার্কামডাকশন বলতে আমরা কি বুঝি? যদি তোমার হাতটাকে সব দিকে ঘোরানো যায়, 360 ডিগ্রি কোণে যদি এটাকে ঘোরানো যায়, তখন আমরা সেটাকে বলি সার্কামডাকশন। তার মানে দেখো এখানে ছবিটা, এই যে দেখো তোমার হাতটাকে যদি তুমি একদম ডানে বামে পেছনে সামনে সব জায়গায় যদি তুমি এটাকে ঘোরাতে পারো 360 ডিগ্রি কোণে, এই চলনটাকে আমরা বলি সার্কামডাকশন। আচ্ছা, এবার আসো বাহু। তাহলে বাহুর মধ্যে আমাদের এই সম্মুখ বাহুর অস্থি, এখানে আবার কি নিয়ে গঠিত? আমরা রেডিয়াস ও আলনা নিয়ে গঠিত। তাহলে আমরা তো হিউমেরাস পড়েছি, তারপরে কি থাকে নিচের দিকে? আমাদের রেডিয়াস আলনা। রেডিয়াস বাইরের দিকে থাকে ও আলনা ভেতরের দিকে থাকে। তার মানে এটা একটা মাথায় রাখবা যে ঘরের আলনা ঘরের ভেতরে থাকে। সিমিলারলি মানে একইভাবে এই আলনা অস্থিটাও এটাও ভেতরের দিকে থাকে আর বাইরের দিকে থাকে রেডিয়াস। এটা দিয়ে মনে রাখতে পারো যে ঘরের আলনাটা যেহেতু আমাদের সবসময় ভেতরে থাকে, তো এই আলনাটাও ভেতরের দিকে থাকবে। তাহলে এখানে দেখো অস্থিটা, এটা হচ্ছে এখানে এই যে নিচের দিকে দুইটা অস্থি দেখছো, তো দেখো ভেতরের দিকে, যে ভেতরের দিকে যেটা আছে এটাকে বলছি আমরা আলনা, আর বাইরের দিকে যেটা আছে সেটাকে বলছি আমরা রেডিয়াস। আচ্ছা, সো রেডিয়াসের মধ্যে আমরা এবার ওর বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু জানবো। উপরে গোলাকার মাথা, তারপর গ্রীবা থাকে। তার মানে উপরে ওর দেখো একটা মাথা দেখা যাচ্ছে, গোলাকার মাথা, এবং তারপরের যে ছোট অংশ এটাকে বলা হয় গ্রীবা। নিম্ন প্রান্তে বর্ধিত অংশকে স্টাইলয়েড প্রসেস বলে। তার মানে নিচের দিকে একটা বর্ধিত, একটা সুচালো অংশ থাকে,
যেটাকে আমরা কি বলছি, স্টাইলয়েড প্রসেস বলে থাকি সূচালো অংশটাকে। আচ্ছা, উপরের অংশে ওলেক্রেনন প্রসেস ও করনোয়েড প্রসেস থাকে। তার মানে দেখো এখানে আলনাতে আমার কি থাকে, ওলেক্রেনন প্রসেস ও করনোয়েড প্রসেস থাকে। সো এখানে আমরা দেখি ও উপরের দিকে দেখো এখানে ওলেক্রেনন প্রসেস, আর এই নিচের দিকে এই যে একটা প্রসেস, এটাকে বলা হয় করনোয়েড। তোমরা এই ছবিটা যদি খেয়াল করো, উপরের এটাকে বলা হয় ওলেক্রেনন প্রসেস, এটা, আর এই নিচের দিকে যেটা এটা বের হয়ে আছে এটাকে বলি আমরা করনোয়েড প্রসেস। এই দুটো প্রসেসের মাঝে যে খাঁজ সেটাকে বলা হয় ট্রক্লিয়ার নচ। তাহলে দেখো এই যে ছবিটা এখানে, এখানে উপরের প্রসেস আর নিচের প্রসেস, এই যে মাঝখানে যে খাঁজটা দেখা যায় এটাকে আমরা কি বলি, ট্রক্লিয়ার নচ বলি এটাকে। আচ্ছা, নিম্ন প্রান্তে ওর স্টাইলয়েড প্রসেস থাকে, তার মানে ওরও নিম্ন প্রান্তে একটা সূচালো আছে, এটাকে আমরা বলি স্টাইলয়েড প্রসেস। রেডিয়াস ও আলনা আন্তঃসারণীয় ঝিল্লি দ্বারা যুক্ত থাকে। তাহলে এই রেডিয়াস ও আলনা কিভাবে যুক্ত থাকে, এই যে ওদের মাঝখানে একটা আন্তঃসারণীয় বা ইন্টারোসাস মেমব্রেন, যে ইংরেজিতে আমরা বলি ইন্টারোসাস মেমব্রেন দ্বারা এটা যুক্ত থাকে। আচ্ছা, এখন আসো কনুই সন্ধি কিভাবে গঠিত হয়। কনুই সন্ধি গঠিত হয় হিউমেরাসের ক্যাপিচুলাম রেডিয়াসের মাথার সাথে সন্ধি হয়, এবং হিউমেরাসের ট্রক্লিয়া আলনায়ের ট্রক্লিয়ার নচের সাথে সন্ধি হয়। তাহলে কে কার সাথে হয় এই গঠনটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে ছবিটা দেখো, এখানে এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে ক্যাপিচুলাম, এই ক্যাপিচুলামটা রেডিয়াসের মাথার সাথে যুক্ত হচ্ছে, দেখছো এখানে রেডিয়াসের মাথার সাথে এটা যুক্ত হচ্ছে। ওকে, আর এখানে যদি তুমি খেয়াল করো, এটা এই রেডিয়াসের মাথা তো এখানে যুক্ত হচ্ছে, আর হিউমেরাসের ট্রক্লিয়াটা, এই যে ট্রক্লিয়াটা এখানে আলনায়ের ট্রক্লিয়ার নচের সাথে, যে আলনায়ের এই ট্রক্লিয়ার নচের সাথে এটা যুক্ত হচ্ছে, দেখছো। তো এটা হচ্ছে ট্রক্লিয়া, এখানে হচ্ছে ট্রক্লিয়ার নচ, এটা হচ্ছে ট্রক্লিয়ার নচ, এইভাবে করে ওরা যুক্ত থাকে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আলনায়ের ট্রক্লিয়ার নচ, এটা হচ্ছে রেডিয়াসের মাথা, এখানে ক্যাপিচুলাম, এখানে ট্রক্লিয়া। তাহলে দেখো ওরা কিভাবে যোগ হচ্ছে। তাহলে এখানে রেডিয়াসের মাথার সাথে এখানে ক্যাপিচুলাম, আর এখানে ট্রক্লিয়ার নচের সাথে এখানে হিউমেরাসের ট্রক্লিয়া, একটা মিলে ওরা কনুই সন্ধি বা এলবো জয়েন্ট তৈরি করে। আচ্ছা, আলনায়ের ওলেক্রেনন প্রসেস হিউমেরাসের ওলেক্রেনন ফসাতে আটকানো থাকে। তার মানে আলনায়ের যে ওলেক্রেনন প্রসেসটা থাকে সেটা পেছনে হিউমেরাসের ওলেক্রেনন ফসাতে গিয়ে আটকে যায়। ওকে, আচ্ছা, এবার আসে কনুই সন্ধির চলন। তাহলে কি কি চলন, ফ্লেকশন, এটার কোনো অংশের উপর ভাঁজ সৃষ্টি করা। তাহলে ওর ভাঁজটা দেখো, এখানে কনুই সন্ধির আমার ভাঁজ সৃষ্টি হচ্ছে, এই যে দেখো এখানে ও ভাঁজ হয়ে যাচ্ছে, দেখছো। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে কি, ভাঁজ করা অংশকে পুনরায় সোজা করা। তাহলে ভাঁজ করা অংশটাকে যদি আমি পুনরায় সোজা করতে চাই সেটাকে আমরা এক্সটেনশন বলবো। তাহলে এই যে দেখো আগের ভাঁজ থেকে এটা এখন সোজা করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে সুপাইনেশন। হাতের তালু উপরে থাকলে এটাকে আমরা সুপাইনেশন বলি, হাতের তালু উপরে থাকলে এটি ঘটে রেডিও আলনার সন্ধিতে। তো এখানে দেখো সুপাইনেশনটা কিরকম, সুপাইনেশন এবং প্রোনেশন। হাতের তালু নিচের দিকে থাকলে প্রোনেশন, এবং হাতের তালু উপরের দিকে থাকলে এটাকে আমরা কি বলি, সুপাইনেশন। তাহলে এটা হচ্ছে সুপাইনেশন, দেখো হাতের তালুটা উপরের দিকে এবং হাতটাকে উল্টা দিকে করলে, এই যে হাতের তালুটা নিচের দিকে হলে এটাকে আমরা কি বলি, প্রোনেশন। তাহলে এইভাবে একবার আমরা সোজা করলাম, এটা সুপাইনেশন, এবং হাতের তালুটা নিচের দিকে গেলে এখানে আমরা প্রোনেশন হবে। মানে এটাও একটা চলন আমরা দেখতে পারলাম। এবার আমরা হাতের অস্থি নিয়ে পড়বো। তাহলে একটা হাতে, মানুষের একটা হাতে, মনে করো ডান হাতে, একটা হাতে কয়টা অস্থি থাকে, 27টি অস্থি থাকে, অনেক বেশি কিন্তু। তাহলে এখানে 27টি অস্থি এবং তোমার আমাদের রেডিয়াস, আলনা এবং হিউমেরাস, তাহলে মোট কয়টা হলো, 27 আর 3, 30টা অস্থি। তার মানে একটা হাতে আমাদের, মানে একটা বাহুতে আমাদের কয়টা অস্থি থাকে, 30টা অস্থি। আচ্ছা দেখো, কবজির পর দু সারিতে 8টি ছোট ভিন্ন আকৃতির অস্থি থাকে, এদেরকে কার্পাল অস্থি বলে। মানে এই যে এখানে দেখো কার্পাল অস্থি, 8টা কার্পাল অস্থি ছোট ছোট, এই যে এগুলা, এই যে এগুলা দেখো এই নীল অংশটা, এটাকে আমরা বলি কার্পাল অস্থি। ওরা দুইটা সারিতে বিন্যস্ত থাকে। আচ্ছা, তো এদেরকে মনে রাখার ছন্দটা কি, আমরা ভেতর থেকে বাইরের দিকে, ভেতর থেকে বাইরের দিকে মনে রাখবো। ভেতর থেকে বাইরের দিকে কিভাবে, she looks too pretty, she looks too pretty, try to catch her, try to catch her, এই ছন্দটা দিয়ে আমরা 8টা কার্পাল অস্থির নাম মুখস্থ করব। she, saw, scaphoid, look, law, lunate,
টু, টু দিয়ে ট, ট্রাইকুয়েট্রাল। প্রিটি, পি, এটাকে আমরা বলি পিসিফর্ম। ট্রাই, ট্রাপিজিয়াম। টি, ট্রাপিজয়েড। সি, এটাকে বলি আমরা ক্যাপিটেট। আর এইচ, এটাকে বলি আমরা হ্যামেট। তার মানে এইচ দিয়ে আমরা হ্যামেট মাথায় রাখবো, সি দিয়ে ক্যাপিটেট এটা মাথায় রাখবো, ট্রাপিজয়েড। তাহলে এই যে ভেতর থেকে বাইরে, এটা হচ্ছে প্রথম সারিতে থাকে এবং এটা দ্বিতীয় সারিতে থাকে, এবং এই সিরিয়ালি ভেতর থেকে বাইরে এটা এভাবে থাকে এবং এটা দ্বিতীয় সারিতে ভেতর থেকে বাইরে এভাবে সজ্জিত থাকে। তাহলে তোমরা নামগুলো ভালো করে মাথায় রাখবা, তাহলে তোমাদের জন্য এই মনে রাখার ছন্দটা দিয়ে তোমরা ইজিলি মনে রেখে এটা মুখস্থ করতে পারবে। এখন হচ্ছে মেটাকার্পাল অস্থি। কার্পাল অস্থির পরে 5টি মেটাকার্পাল অস্থি থাকে। তাহলে মেটাকার্পাল অস্থিগুলো এই যে এখানে মেটাকার্পাল অস্থি দেখো, এগুলো হচ্ছে মেটাকার্পাল অস্থি 5টা। আচ্ছা, তারপরে আসে ফ্যালাঞ্জাস অস্থি। ফ্যালাঞ্জাস অস্থি কি? বৃদ্ধাঙ্গুলে 2টি এবং অন্য আঙ্গুলে 3টি করে মোট 14টি অস্থি থাকে এখানে। এই যে এগুলো হচ্ছে ফ্যালাঞ্জ আঙ্গুলের অস্থি আমাদের। তো দেখো এখানে বৃদ্ধাঙ্গুলে, এই যে এখানে বৃদ্ধাঙ্গুলে 2টা অস্থি আছে, আর বাকি প্রত্যেকটাতে 1 2 3 1 2 3 3টা 3টা করে 3 4 12টা, আর এখানে 2টা, মোট 14টা অস্থি থাকে। এদেরকে বলা হয় ফ্যালাঞ্জেস। তাহলে দেখো 14টা ফ্যালাঞ্জেস, 5টা মেটাকার্পাল, 14 আর 5 19, এবং 8টা কার্পাল অস্থি। তার মানে 19 আর 8 27টি অস্থি আমরা শিখে ফেললাম। এখন আসো এদের চলনটা কি হয়, ঠিক আছে? তাহলে ফ্যালাঞ্জাস অস্থি ফ্লেকশন ও এক্সটেনশন চলন দেখা যায়। দেখো এটা হচ্ছে ফ্যালাঞ্জাস অস্থি, এই যে হাত আমরা যখন মুভ করি এটাকে আমরা বলি ফ্লেকশন, এবং এটাকে যখন আমরা ছেড়ে দেই মুভটাকে এটাকে বলি এক্সটেনশন। ওকে, আচ্ছা, এবার আসো কবজি সন্ধি, যে রিস্ট জয়েন্ট ইংলিশ আমরা যেটা বলি, এটার গঠনটা কিভাবে? রেডিয়াস অস্থির নিম্ন প্রান্ত ও স্ক্যাফয়েড লুনেট কার্পাল অস্থির সন্ধি। তার মানে রেডিয়াস অস্থির সাথে স্ক্যাফয়েড ও লুনেট, এই 2টা কার্পাল অস্থির যে সন্ধিটা হবে সেটাকে আমরা বলি কবজি সন্ধি। তাহলে এখানে দেখো রেডিয়াস, এখানে হচ্ছে আমাদের রেডিয়াসের সাথে এই যে স্ক্যাফয়েড আর এখানে লুনেট, এরা দুজন যে সন্ধিটা হয় সেটাকে আমরা বলি কবজি সন্ধি বা ইংলিশে রিস্ট জয়েন্ট। এখানে কিন্তু আলনা কিন্তু রিস্ট জয়েন্টে ভূমিকা পালন করে না, এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আসো কবজি সন্ধির চলন কি কি? ফ্লেকশন, ভাঁজ সৃষ্টি করা। এখানে ভাঁজ সৃষ্টি যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো ফ্লেকশন। এক্সটেনশন, ভাঁজ পুনরায় খুলে ফেলা। ভাঁজটাকে যদি আমরা পুনরায় খুলে ফেলি সেটাকে আমরা বলবো এক্সটেনশন। তো এটা হচ্ছে ফ্লেকশন আর এটা হচ্ছে এক্সটেনশন, দেখছো? আচ্ছা, ফ্লেকশন এক্সটেনশন হচ্ছে। আচ্ছা, অ্যাডাকশন, দেহের নিকটে নিয়ে আসা। হাতটাকে যদি আমি বাঁকিয়ে দেহের নিকটে নিয়ে আসি সেটাকে বলবো আমরা অ্যাডাকশন। দেখো এই যে হাতটাকে আমি বাঁকিয়ে দেহের নিকটে কাছাকাছি নিয়ে আসছি, দূর থেকে কাছে নিয়ে আসছি, এটাকে আমরা কি বলি? অ্যাডাকশন বলি। সবসময় মাথায় রাখবো, অ্যাডাকশন মানে দেহের নিকটে নিয়ে আসা। আর তারপরে দেখো অ্যাবডাকশন, মানে দেহ থেকে আমি দূরে নিয়ে যাব। এখানে ছিল এটা, এটা এখন দূরে চলে যাবে। দেখো এটা আমি দূরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? দেহ থেকে এটা দূরে চলে যাচ্ছে, এটাকে আমরা বলি অ্যাবডাকশন। তাহলে আশা করি তোমরা এই ঊর্ধ্বাঙ্গের মানে আমাদের হাতের যত সন্ধি আছে ওদের চলনটা নিয়ে আইডিয়া পেয়েছো, ওদের বিভিন্ন অংশ নিয়ে বুঝতে পেরেছো, এবং প্রত্যেকটা অস্থি তোমরা চিনে ওদের নামগুলো মনে রাখতে পারবা। তাহলে সেই প্রত্যাশা নিয়ে আগামী ভিডিওর শুভেচ্ছা দিয়ে তোমাদেরকে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে আলোচনা করতে চলন ও অঙ্গচালনা এই অধ্যায়ের 4র্থ ভিডিও নিয়ে। তাহলে আর দেরি না করে চলো আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আমাদের আজকের টপিক হলো নিম্নাঙ্গ। নিম্নাঙ্গকে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমরা ওকে প্রধানত 2টা ভাগে ভাগ করব। একটা হলো শ্রোণী অস্থিচক্র, এটা এক জোড়া থাকে, এবং আরেকটা হলো আমাদের 2টি পা, যেখানে 60টি অস্থি থাকে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের শ্রোণী অস্থিচক্র, এই অংশটা, এটা হচ্ছে শ্রোণী অস্থিচক্র, আর এটা হচ্ছে আমাদের ডান পা, এটা হচ্ছে আমাদের বাম পা। এই একটা পায়ে 30টা অস্থি থাকে, তাহলে 2 পা মিলে 60টি অস্থি থাকে। আর এখানে শ্রোণী অস্থিচক্রে এটা পুরোটা এক জোড়া, এই যে ডান পাশে একটা বাম পাশে একটা। এখন আসো আমরা জানবো শ্রোণী অস্থিচক্র বিস্তারিত নিয়ে। তাহলে আগে এটাকে ইংলিশ নামটা কি বলি আমরা? এটাকে বলে থাকি আমরা পেলভিক গার্ডেল।
শ্রোণী অস্থিচক্রের ইংলিশ নাম হচ্ছে পেলভিক গার্ড। এখন আসো, প্রতি পাশে একটি করে মোট 2টি নিতম্বাস্থি বা ইংলিশে আমরা যেটা বলে থাকি হিপ বোন থাকে। তার মানে ওর প্রতি পাশে একটা করে 2টা হিপ বোন থাকে। এখন আমরা জানবো একটা হিপ বোন বা বাংলায় যেটাকে বলছি আমরা নিতম্বাস্থি, এটার গঠনটা নিয়ে। তাহলে এখানে কয়টি অংশ দেখা যাবে? এখানে মূলত 3টি অংশ দেখা যায়। তাহলে 3টি অংশ কি কি? ইলিয়াম, এই যে এই অংশটা লাল, এই অংশটা দেখা যাচ্ছে এখানে মার্ক করা, এটাকে আমরা বলে থাকি ইলিয়াম। দেন আসো ইস্চিয়াম, এই যে ইস্চিয়াম। ইস্চিয়াম কোনটা? এই যে সবুজ অংশটা পেছনে যে এখানে দেখা যাচ্ছে, দেখো সবুজ অংশটা পিছনের দিকে থাকে, এটাকে বলা হয় ইস্চিয়াম। এরপর আসো পিউবিস। পিউবিস কোন অংশটা? একদম এই যে সামনের অংশটা দেখা যাচ্ছে হলুদ মার্ক করা, এটাকে আমরা বলছি পিউবিস। এখন আসো ইলিয়াম নিয়ে আমরা কিছু জানবো, ইলিয়ামের বিস্তারিত কি কি অংশ থাকে। উপরের কিনারাকে বলা হয় ইলিয়া ক্রেস্ট। উপরের কিনারাটা ওর একটু পুরু থাকে, একটু মোটা থাকে, এটাকে কি বলা হয়? ইলিয়া ক্রেস্ট। এই যে উপরের এই বর্ডারটা, উপরের দিকের এই প্রান্তটাকে আমরা বলি ইলিয়া ক্রেস্ট। আচ্ছা, সামনে সম্মুখ সুপিরিয়র কাটা ও পেছনে পশ্চাৎ সুপিরিয়র কাটা থাকে। তার মানে ওর এখানে দেখো সামনের দিকে সম্মুখ সুপিরিয়র কাটা। সুপিরিয়র কেন বলা হচ্ছে? কারণ এটা উপরের দিকে থাকে, এই কারণে সামনে এবং উপরে, এই কারণে বলা হচ্ছে সম্মুখ সুপিরিয়র কাটা, এটা সামনের দিকে থাকে। এবং পশ্চাৎ সুপিরিয়র কাটা এটা পেছনের দিকে থাকে, এই যে সুচালো একটা অংশ থাকে, এটাকে বলা হয় পশ্চাৎ সুপিরিয়র কাটা। এখানে ইলিয়াক ফসা রয়েছে। ইলিয়াক ফসাটা কোথায়? এই যে এটা হচ্ছে ভেতরের দিকে যে ওর একটা ডাবানো অংশ থাকে, এটাকে বলা হয় ইলিয়াক ফসা। আমরা জানি ফসা বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ডাবানো একটা অংশ। আচ্ছা, গ্লুটিয়াল তলে কিছু গ্লুটিয়াল রেখা থাকে। তার মানে এটার পেছনের দিকে, এটা বাইরের দিকের যে এই যে নিতম্বাস্থি, ওর ভেতরের দিকে থাকে ইলিয়াক ফসা এবং বাইরের দিকে এটা থাকে গ্লুটিয়াল ফসা। এই গ্লুটিয়াল ফসায় কিছু রেখা দেখা যায়, এদেরকে বলা হয়, এই যে দেখো এটা হচ্ছে বাইরের দিকটা, এই বাইরের দিকের এখানে কিছু রেখা দেখা যায় যেটাকে আমরা বলে থাকি গ্লুটিয়াল রেখা। এখন আসো আমরা জানবো পিউবিস নিয়ে। তাহলে পিউবিসে কি থাকে? 2টি র্যামাস থাকে, একটা হচ্ছে ঊর্ধ্ব র্যামাস আর একটা হচ্ছে নিম্ন র্যামাস। তাহলে এই যে দেখো এটা হচ্ছে পিউবিসের উপরের দিকে যেটা থাকে এটাকে আমরা বলছি ঊর্ধ্ব র্যামাস, আর নিচের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় নিম্ন র্যামাস। তাহলে এই 2টা নাম আমাদেরকে জানতে হবে পিউবিসের। এবং পিউবিসে পিউবিক ঝুঁটি বা ইংলিশে যেটাকে আমরা বলে থাকি ক্রেস্ট থাকে। তাহলে পিউবিক ঝুঁটি কোনটা? এই যে এখানে পিউবিক ঝুঁটি থাকে, এই যে এখানে একটা সুচালো অংশ থাকে যেটাকে বলা হয় পিউবিক ক্রেস্ট। এবার আসো ইস্চিয়াম নিয়ে জানবো। ইস্চিয়ামটা কি? পশ্চাৎ দিকে বর্ধিত অংশকে ইস্চিয়াম কাটা বলা হয়। তাহলে এই যে পিছনের দিকে, ইস্চিয়ামের পিছনের দিকে একটা সুচালো অংশ থাকে, এই যে এটা এখানে দেখা যাচ্ছে এটা, এবং এই পাশের এটা হচ্ছে ডান পাশেরটা, এই যে দেখো পিছনের দিকে ইস্চিয়ামের একটা বর্ধিত অংশ থাকে, এটাকে কি বলা হয়? ইস্চিয়াম কাটা। এরপর আসো ইস্চিয়াম ও পিউবিসের মাঝে যে ছিদ্র থাকে সেটাকে বলা হয় অবটুরেটর ফোরামেন। এটাকে কি বলে? এই যে দেখো ইস্চিয়াম পিছনে এবং সামনে পিউবিস, এদের মাঝখানে যে ছিদ্রটা এখানে দেখা যাচ্ছে এটাকে বলি আমরা অবটুরেটর ফোরামেন। এই অবটুরেটর ফোরামেনটি বা এই ছিদ্রটি অবটুরেটর ঝিল্লি দ্বারা আবৃত থাকে। খেয়াল করো এখানে একটা ঝিল্লি থাকে আবরণের মতো, এটাকে আবদ্ধ করে রাখে, এটাকে ঢেকে রাখে, এটাকে কি বলি আমরা? অবটুরেটর ফোরামেন বলে থাকে। আচ্ছা, ইলিয়াম, ইস্চিয়াম ও পিউবিসের সংযোগ স্থলে অ্যাসিটাবুলাম তৈরি হয় যেখানে ফিমারের মস্তক যুক্ত থাকে। তাহলে তিনটাই যে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, ওরা তিনজন মিলে কি তৈরি করে? দেখো এখানে এই যে ডাবানো অংশটা, একটা ভেতরে গর্তের মতো একটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাসিটাবুলাম। এই যে উপরে দেখো ইলিয়াম, এখানে ইস্চিয়াম পেছনে, সামনে পিউবিস, এদের মিলন স্থলে, ওদের সংযোগ স্থলে এখানে অ্যাসিটাবুলাম থাকে যেখানে ফিমারের মস্তকটা যুক্ত থাকবে। এবার আসো আমরা জানবো পায়ের অস্থি নিয়ে। বোনস অফ লোয়ার লিম্ব, আমাদের পায়ের অস্থি কি কি থাকে? মূলত ফিমার, সবার উপরে যেটা থাকে ফিমার থাকে, এটা দুই পাশে 2টি থাকে, মানে প্রতি পাশে একটি করে, দুই পাশে 2টি। এটা আমাদের সবচেয়ে দীর্ঘ অস্থি ও এটা আমাদের সব শরীরের সবচেয়ে মজবুত অস্থি। আচ্ছা, তো এটা দেখো এটা হচ্ছে আমাদের একটা ফিমারের গঠন দেখতে। তো ওর বিস্তারিত আমরা এখন জানবো। উপরের প্রান্তে গোলাকার মস্তক থাকে, তাহলে ওর উপরের এই যে গোল অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় মস্তক। বর্ধিত অংশকে ছোট ও বড় ট্রোক্যান্টার বলে। তাহলে ছোট ও বড় ট্রোক্যান্টার কোনটা? দেখো এখানে তোমরা জুম করে দেখতে পাচ্ছ, এই যে একটা বর্ধিত অংশ দেখা যাচ্ছে এখানে, এই যে উঁচু একটা অংশ, একটু বড় আকার, এটাকে বলা হয় বড় ট্রোক্যান্টার। আর নিচের দিকে দেখো ছোট আকারের একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ছোট ট্রোক্যান্টার। তাহলে আমরা কয়টা ট্রোক্যান্টার জানলাম? 2টা, একটা হচ্ছে বড় ট্রোক্যান্টার আর একটা হচ্ছে ছোট ট্রোক্যান্টার। ঠিক আছে?
নিচের প্রান্তে বড় অংশগুলোকে কন্ডাইল বলে, এদের মধ্যে আন্তঃকন্ডাইলার ছিদ্র থাকে। তাহলে ওর যে নিচের প্রান্ত দেখো, এটা ওর নিচের প্রান্ত, এখানে এই যে বড় বড় দুইটা অংশ দেখা যাচ্ছে, দেখছো এই পাশে একটা এবং এখানে একটা দেখা যাচ্ছে, এদেরকে বলা হয় কন্ডাইল। এদেরকে কি বলি আমরা? এদেরকে কন্ডাইল বলে থাকি। আচ্ছা, তো এদের মাঝে যে ছিদ্রটা থাকে, মানে একটা গ্যাপ থাকে, এই যে দেখো এরা দুইজন তো বড় বড় কন্ডাইল, এদের মাঝখানে যে গ্যাপটা, এটাকে বলা হয় আন্তঃকন্ডাইলার ছিদ্র। একে কি বলি আমরা? আন্তঃকন্ডাইলার ছিদ্র বলে থাকি। আচ্ছা, কন্ডাইলের পাশে উঁচু অংশকে এপিকন্ডাইল বলে। তাহলে এই যে দেখো, এটা তো কন্ডাইল, কন্ডাইলের পাশে এই যে এই অংশটা, এই যে দিক দিয়ে উঁচু হয়ে আছে, এটাকে বলা হয় এপিকন্ডাইল। তার মানে এখানেও আছে এপিকন্ডাইল, এখানেও এই যে উঁচু অংশটাকে, এটাকে বলা হয় এপিকন্ডাইল, মানে কন্ডাইলের ঠিক আগে যে উঁচু অংশটা থাকে। আচ্ছা, এবার আমরা জানবো এই যে ফিমারের পরে একটা ত্রিকোণাকার অস্থি থাকে, সেটার নাম হচ্ছে প্যাটেলা। তো প্যাটেলাটা কি? প্রথমত এটা একটা ত্রিকোণাকার অস্থি। দেখো এখানে এই যে এটা হচ্ছে আমাদের উপরে ফিমার থাকে, এবং ফিমারের ঠিক নিচে যে ত্রিকোণাকার দেখো, এটা হচ্ছে প্যাটেলা আমাদের। আচ্ছা, তো প্যাটেলার বৈশিষ্ট্যটা কি দেখো? সিসাময়েড অস্থি। এটা একটা সিসাময়েড অস্থি। কেন এটা সিসাময়েড অস্থি? কারণ ও কোয়াড্রিসেপস ফিমোরিস এই পেশি থেকে, এর টেন্ডন থেকে এটা তৈরি হয়। তার মানে সিসাময়েড অস্থি আমরা কাদেরকে বলি? যেসব অস্থি টেন্ডন থেকে তৈরি হয় তাদেরকে আমরা কি বলি? সিসাময়েড অস্থি বলি। তাহলে এই সিসাময়েড অস্থিটা কি? কোয়াড্রিসেপস ফিমোরিস এই পেশির টেন্ডন থেকে এটা তৈরি হয়। তাহলে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখো, এটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস পেশি। এই পেশির টেন্ডনটা, এখানে টেন্ডনটা থাকেও, এই টেন্ডন থেকে এই প্যাটেলা অস্থিটার উৎপত্তি হয়। আচ্ছা, 3 থেকে 6 বছর বয়সে এটা তৈরি হয়। তার মানে এই প্যাটেলা তৈরির বয়স হচ্ছে আমাদের 3 থেকে 6 বছর বয়সে। আচ্ছা, প্যাটেলার চওড়া অংশ ফিমারের সাথে যুক্ত থাকে। ওকে, তাহলে আমাদের এটা জানতে হবে যে প্যাটেলার চওড়া অংশটা আমাদের কোথায় যুক্ত থাকে? এটা ফিমারের সাথে যুক্ত থাকে, এবং চোখা অংশটা এটা আমাদের নিচে টিবিয়ার সাথে যুক্ত থাকে। আচ্ছা, এবার আমরা জানবো হিপ জয়েন্ট বা উরু সন্ধি। আমাদের যে কোমরের যে সন্ধিটা, মানে এটা কিসের মাধ্যমে গঠন হবে? ফিমারের মস্তক ও নিতম্বাস্থির অ্যাসিটাবুলাম মিলে উরু সন্ধি গঠন করে। তার মানে ফিমারের মস্তকটা এখানে খেয়াল করো, এই যে এটা হচ্ছে ফিমারের মস্তক, এখানে ফিমারের মস্তক আর এখানে অ্যাসিটাবুলাম, এরা দুইজন মিলে আমাদের কি গঠন করে? এরা দুইজন মিলে আমাদের এখানে উরু সন্ধিটা গঠন করছে। তাহলে খেয়াল করো, এই যে অ্যাসিটাবুলামটা এখানে নিতম্বাস্থি, ওর এখানে অ্যাসিটাবুলামটা আছে, আর এখানে ফিমারের মস্তক, ওরা দুইজন মিলে আমাদের এখানে হিপ জয়েন্ট বা উরু সন্ধি গঠন করে। এখন উরু সন্ধির চলন কি কি, এটা কোন ধরনের চলন এটা দেখাতে পারে? তাহলে আমরা জানবো এখন ফ্লেকশন। তার মানে ফ্লেকশন মানে কি? সামনের দিকে ভাঁজ করাকে আমরা ওর ক্ষেত্রে বলবো ফ্লেকশন। তাহলে এক্সটেনশন কি? ভাঁজ খুলে ফেলা। তার মানে সামনের দিকে ভাঁজ করলে ফ্লেকশন, আর এই ভাঁজটাকে যদি আবার আগের মতো নিয়ে আসো, খুলে ফেলো, তাহলে সেটাকে বলবো আমরা এক্সটেনশন। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে উপরের দিকে ভাঁজ হচ্ছে এটাকে বলা হয় ফ্লেকশন, আর নিচের দিকে যখন খুলে যাচ্ছে এটাকে বলা হয় এক্সটেনশন। তাহলে ফ্লেকশন উপরের দিকে ভাঁজ হওয়া এবং এক্সটেনশন নিচের দিকে ভাঁজটা খুলে যাওয়া। আচ্ছা, তারপরে আমরা জানবো এবার অ্যাডাকশন। অ্যাডাকশন মানে কি? দেহের অক্ষের নিকট নিয়ে আসা। মানে পাটা যদি তোমার দূরে থাকে তাহলে এটাকে কাছাকাছি দেহের অক্ষের নিকট নিয়ে আসা। তাহলে দেখো অ্যাডাকশন কোনটা? এই যে দূরে ছিল পাটা, এটা আস্তে আস্তে কাছে নিয়ে আসছে, বডির কাছে নিয়ে আসছে, দূরে থাকে বডির কাছে নিয়ে আসছে। অ্যাবডাকশন কি? দেহের অক্ষ থেকে দূরে নেওয়া। তার মানে অ্যাডাকশন ছিল কাছে আনা, আর এটা হচ্ছে দূরে নেওয়া। তাহলে দেখো অ্যাডাকশনের চলনটা তুমি যদি খেয়াল করো, তার মানে তোমার বডির বাইরের দিকে যদি এটা নাও, দূরে নিয়ে যাচ্ছ তোমার বডি থেকে, এখন তুমি দূরে নিয়ে যাচ্ছ, এটা ওই পাশে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাবডাকশন। ঠিক আছে, এই যে দেখো দূরে নিয়ে যাচ্ছ, এটাকে আমরা কি বলি? অ্যাবডাকশন বলে থাকি। আচ্ছা, এখন ওর ধরনটা কি? হিপ জয়েন্টের ধরনটা কি? এটা হচ্ছে বল ও সকেট সন্ধি। এটাকে বল ও সকেট বলবে। এখানে বল কোনটা আর সকেট কোনটা? এখানে বলটা হলো ফিমারের মস্তক, এটা দেখতে অনেকটা বলের মতো, আর সকেটটা হলো অ্যাসিটাবুলাম। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো এই যে এটা হচ্ছে বল ও সকেট টাইপের সন্ধি। এই যে এখানে বলটা দেখো ওই সকেটের ভিতরেও ঘুরছে, দেখছো ও ঘুরতে পারছে সকেটের ভিতরে। এই যে এটা হচ্ছে বল ও সকেট সন্ধি। আর এখানে দেখো এটা অ্যাসিটাবুলাম, এই অংশটা গর্তটা অ্যাসিটাবুলাম, আর এই যে গোল মস্তকটা ফিমারের। আচ্ছা, এবার আমরা জানবো টিবিয়া নিয়ে। তাহলে টিবিয়াটা কি? দেখো এখানে উপরের প্রান্তে বড় আকারের কন্ডাইল থাকে। তাহলে টিবিয়ার প্রথম বৈশিষ্ট্যটা আমরা জেনে ফেললাম, সেটা হচ্ছে উপরের প্রান্তে এখানে চওড়া একটা মোটা একটা অংশ থাকে, যেটাকে বলা হয় কন্ডাইল। এটাকে কি বলি আমরা? কন্ডাইল বলে থাকি। আচ্ছা, কন্ডাইলের উপরের তল ফিমারের সাথে সন্ধি হয়।
তার মানে কন্ডাইলের উপরের তলটা, এই যে উপরের তলটা এটা ফিমারের সাথে যুক্ত হবে। টিবিয়ার সামনের দিকে ত্রিধার বিশিষ্ট ক্রেস্ট বা ঝুঁটি থাকে, তার মানে ওর সামনের দিকে কি থাকে, একটা ক্রেস্ট বা একটা চোখা একটা ঝুঁটির মতো একটা অংশ থাকে, এটাকে বলি আমরা টিবিয়াল ক্রেস্ট, ঠিক আছে। আচ্ছা, দেন নিম্ন প্রান্তে ম্যালিওলাস থাকে, ওর এখানে একটা সূচালো অংশ আছে, দেখো এটা বর্ধিত অংশ, এটাকে বলা হচ্ছে ম্যালিওলাস, এটাকে আমরা বলে থাকি ম্যালিওলাস। তাহলে এই নামগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আসো আমরা ফিবুলা নিয়ে জানবো। তাহলে ফিবুলাটা কি, এটা একটা সরু লম্বা অস্থি, এটা দেখো চিকন খুবই এবং খুবই লম্বা একটা অস্থি। আচ্ছা, মস্তক চোখা থাকে ও নিম্ন প্রান্তে ম্যালিওলাস নামে বর্ধিত অংশ থাকে, তার মানে ওর মস্তকটা কিছুটা চোখা থাকে এইদিকে এবং ওর নিম্ন প্রান্তে ম্যালিওলাস নামে একটা বর্ধিত অংশ থাকে। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে এটা মস্তকটা, এই পাশে মস্তক চোখা এবং ওর এই পাশে চোখা একটা অংশ থাকে ছোট বর্ধিত, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বাট আছে, পিছনের দিকে থাকে, এটাকে বলা হয় ম্যালিওলাস। তার মানে সামনের দিকে এটা মস্তক একটু চোখা আর এখানে একটা বর্ধিত অংশ থাকে, এটাকে আমরা বলি ম্যালিওলাস। আচ্ছা, এবার আসো আমরা জেনে নিই হাঁটু সন্ধি কিভাবে গঠন হয়। নি জয়েন্ট বা হাঁটু সন্ধি, এটার গঠন হচ্ছে ফিমারের কন্ডাইল, ওই যে ফিমারের নিচে বড় অংশগুলোকে কন্ডাইল বলি, ও টিবিয়ার কন্ডাইল মিলে হাঁটু সন্ধি গঠন করে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ফিমারের এই যে কন্ডাইল, দুই পাশে দুইটা কন্ডাইল, আর এটা হচ্ছে টিবিয়ার কন্ডাইল, দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে টিবিয়ার কন্ডাইল, এরা মিলে এখানে হাঁটু সন্ধি গঠন করে। আচ্ছা, ধরনটা কি, এটা হচ্ছে হিঞ্জ বা কবজা সন্ধি ধরনের। এটা কি ধরনের, হিঞ্জ বা কবজা সন্ধি। মানে কি, মানে হচ্ছে এটা যে কোনো এক পাশে খুলতে পারবে, যেমন হিঞ্জটা হচ্ছে দরজার হিঞ্জ, দরজার হিঞ্জটা যেমন যে কোনো এক পাশে খোলা যায়, এটা কিন্তু তুমি উভয় পাশে খুলতে পারবে না আমাদের দরজা। তো এটাও তেমন হিঞ্জ সন্ধি। হাঁটু সন্ধিটা তুমি কিন্তু শুধু পেছনের দিকে খুলতে পারবে, এটা কিন্তু সামনের দিকে নিতে পারবা না, তুমি এটাকে সামনের দিকে বাঁকাতে পারবে না, এই কারণে এটাকে বলা হয় হিঞ্জ সন্ধি। দরজার হিঞ্জ, হিঞ্জের সাথে দরজাটা যেমন এক পাশে খোলা যায়, তেমনি এই সন্ধিটাও এক পাশে বাঁকানো যায়। আচ্ছা, তারপরে ওর চলনটা, ওর এখানে কি ধরনের চলন থাকবে, ফ্লেকশন থাকবে, যেটা পেছনের দিকে ভাঁজ করা। খেয়াল করো আমাদের হাঁটু সন্ধির ফ্লেকশনটা হচ্ছে পেছনের দিকে, হাঁটুকে কিন্তু কিন্তু তুমি সামনের দিকে ভাঁজ করতে পারবা না, তার মানে ওর পেছনের দিকে ভাঁজ করাকে আমরা ফ্লেকশন বলি, আর সামনের দিকে ওই ভাঁজটাকে খুলে ফেলা এটাকে বলি আমরা এক্সটেনশন। তাহলে এখানে দেখো এই যে পেছনের দিকে ভাঁজ হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্লেকশন, আর যখন সামনের দিকে নিয়ে আসছে এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এই যে সামনে যখন আসছে এটাকে আমরা এক্সটেনশন বলে থাকি। ওকে, তাহলে আমরা জেনে ফেললাম ফ্লেকশন কি, এক্সটেনশন কি। এবার আমরা জানবো চরণ, মানে আমাদের পায়ের যে গোড়ালি পরের যে অংশটা, এখানে এখানে কি থাকে মূলত, মূলত আগে এখানে টার্সাল থাকে, 7টি টার্সাল অস্থি দিয়ে গোড়ালি ও পদতল গঠিত হয়, তার মানে এখানে 7টা টার্সাল অস্থি থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের পুরো পায়ের যে চরণের যে অংশটা। তো আমরা এখন জানবো 7টা টার্সাল অস্থির নাম, ওদের কি মনে রাখার যে ছন্দটা, আমরা মনে রাখার ছন্দটা একটু খেয়াল করি। কে টেবিল নিয়ে কি করলো, এই কথাটা দিয়ে আমরা 7টা টার্সাল অস্থির নামটা একটু মাথায় রাখবো। তাহলে দেখো কে, ক্যালকেনিয়াস, এটা নাম হচ্ছে ক্যালকেনিয়াস। টেবিল, টেবিলের টে, এটা দিয়ে ট্যালাস বলা হয়। নিয়ে, নিয়ের ন, এটা দিয়ে বলা হচ্ছে নেভিকুলার। তার মানে এখানে দেখো এই যে এটা হচ্ছে একদম ক্যালকেনিয়াস, এখানে এটা হচ্ছে ট্যালাস, এই অংশ এই অস্থিটা হচ্ছে ট্যালাস, এটা হচ্ছে এই যে এই পাশের এটা হচ্ছে নেভিকুলার। দেন কি, কি দিয়ে কি, কিউবয়েড, দেখো নামের সাথে মিল আছে, কিউবয়েড। তাহলে কিউবয়েড অস্থি কোনটা, এই যে এটা দেখো, এই যে এটা হচ্ছে কিউবয়েড, এই অস্থিটার নাম। আচ্ছা, তারপরে করলো, ক, ক দিয়ে এখানে আমরা আরেকটা নাম বলবো কুনিফর্ম। দেখো ব্র্যাকেটে লিখে রেখেছি 3টি, মানে এই কুনিফর্ম অস্থি, এই যে এখানে 3টা, এই যে ছোট ছোট 3টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কুনিফর্ম। তার মানে কুনিফর্ম অস্থি আমাদের 3টা থাকে। তাহলে আমরা জেনে ফেললাম যে 7টা টার্সাল অস্থি, ক্যালকেনিয়াস, ট্যালাস, নেভিকুলার, কিউবয়েড, এখানে 4টা হলো আর কুনিফর্ম 3টা, টোটাল 7টা টার্সাল অস্থি নিয়ে আমাদের এই গোড়ালির এই অংশটা গঠিত হচ্ছে। এবার আসো তারপরে যেটা মেটাটার্সাল অস্থি, এটা কয়টা থাকে, এটা 5টা থাকে। তাহলে মেটাটার্সাল অস্থি এই যে দেখো, এই যে তারপরে টার্সালের পরে যে এখানে 5টা দেখা যাচ্ছে, 5টা মেটাটার্সাল, এদেরকে আমরা বলি 5টা মেটাটার্সাল অস্থি। এবার আসো ফ্যালাঞ্জেস, আমরা জানি আমাদের আঙ্গুলের যে অস্থিগুলো ওদেরকে কি বলা হয়, ফ্যালাঞ্জেস। তাহলে দেখো বৃদ্ধাঙ্গুলে 2টি থাকে, আমাদের এই যে বৃদ্ধাঙ্গুলের এখানে এখানে একদম বড় এই জায়গাটা, এখানে 2টা থাকে, আর বাকি প্রত্যেকটাই দেখো 3টা করে ফ্যালাঞ্জেস, দেখছো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা করে ফ্যালাঞ্জেস প্রত্যেকটা। তাহলে দেখো 4টা আঙ্গুলে 3টা করে হলে 12টা, এবং এখানে বৃদ্ধাঙ্গুলে 2টা, তাহলে 12 যোগ 2 টোটাল 14টা ফ্যালাঞ্জেস আমাদের একটা পায়ের মধ্যে থাকে।
এবার আসো গোড়ালি সন্ধি কিভাবে গঠিত হয়, বা অ্যাঙ্কেল জয়েন্ট আমরা যেটা বলি, অ্যাঙ্কেল জয়েন্ট কিভাবে গঠিত হয়। টিবিয়া ও ফিবুলা ট্যালাসের সাথে একত্রে সন্ধি গঠন করে। তাহলে এখানে দেখো টিবিয়া ও ফিবুলা এই দুইটা মিলে এই পাশে আমাদের ট্যালাস অস্থিটা থাকে, যা আমরা একটু আগে পড়লাম ট্যালাস। এই যে পেছনের দিকে ক্যালকেনিয়াসটা থাকে, আর এই যে এটা হচ্ছে ট্যালাসের সাথে, এই টিবিয়া ও ফিবুলা ট্যালাসের সাথে একটা সন্ধি গঠন করে, যেটাকে আমরা বলি গোড়ালি সন্ধি। এটাও হিঞ্জ বা কবজা ধরনের, মানে ওকে যে কোনো একদিকে তুমি বাঁকাতে পারবা। আচ্ছা, তারপরে আসো চলন। গোড়ালি সন্ধির চলনগুলো কি কি আমরা এটা জানবো। ডরসিফ্লেকশন, যেটা হচ্ছে উপরের দিকে ভাঁজ করা, উপরের দিকে যদি ভাঁজ করো, যেমন উপরের দিকে ভাঁজ করাটা আমরা একটু পরে দেখবো। তারপরে হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন, মানে নিচের দিকে ভাঁজ করা। তাহলে এখানে দেখো, এই যে আমরা ডরসিফ্লেকশন বললাম উপরের দিকে, দেখো এটা যখন উপরের দিকে ভাঁজ হচ্ছে, আমাদের পায়ের টো এই যে গোড়ালিটা উপরের দিকে ভাঁজ হচ্ছে, এটাকে বলি আমরা ডরসিফ্লেকশন। আর নিচের দিকে যখন এই যে দেখো নিচের দিকে যাচ্ছে, তখন আমরা বলি এটাকে প্ল্যান্টার ফ্লেকশন। এই যে দেখো নিচের দিকে যাচ্ছে, দেখছো নিচের দিকে আমরা এটাকে বাঁকাচ্ছি, এটাকে বলি প্ল্যান্টার ফ্লেকশন। এরপর আসো ইনভার্সন ও ইভার্সন। ইভার্সন ও ইনভার্সন কি, বাইরের দিকে ঘোরানো। বাইরের দিকে ঘোরালে এই যে দেখো এটাকে বলি আমরা ইভার্সন। এই যে বাইরের দিকে যখন আমরা এইভাবে ঘোরাচ্ছে, এটাকে বলি আমরা ইভার্সন। আর ইনভার্সন কি, ভেতরের দিকে ঘোরানো। দেখো এই যে ভেতরের দিকে যখন ঘোরাবে, ঠিক আছে, ভেতরের দিকে যখন এটাকে ঘোরানো হবে, তখন আমরা এটাকে বলি ইনভার্সন। তাহলে আমরা এটাও জানলাম যে ইভার্সন এবং ইনভার্সন কি, তোমরা বুঝতে পারছো। আমরা প্রায় পাকে এভাবে বিভিন্ন পজিশনে নেই, বাইরের দিকে একটু ঘুরাই গোড়ালিটাকে, আবার ভেতরের দিকে ঘুরাই, তো তখন আমরা এই নামগুলো দিয়ে থাকি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের নিম্নাঙ্গের এই যে গোড়ালি সন্ধির টোটাল চলনের অংশ। আচ্ছা, এবার তাহলে আমরা তো জেনে ফেললাম আমাদের নিম্নাঙ্গের টোটাল, আমরা এর আগের ভিডিওতে আমরা ঊর্ধ্বাঙ্গের সব অস্থিগুলো নিয়েছি। তাহলে দেখো এখন আমরা টোটাল অস্থির যদি একটা ক্যালকুলেশন করি, আমরা যদি হিসেব করি, তাহলে আমরা কি পাই। আমরা দেখো আমরা পড়েছিলাম অক্ষীয় কঙ্কালে 80টি অস্থি। তাহলে আমরা করটিকা পড়েছি, প্রথম ভিডিওতে আমরা করটিকা পড়েছি, এখানে টোটাল 8টি অস্থি থাকে, এবং মুখমণ্ডলীয় অস্থি এখানে 14টি অস্থি থাকে। মুখমণ্ডলীয় বিভিন্ন অস্থি আছে, এগুলো আমরা পড়েছি। তার মানে করটিতে মোট 29টি থাকে, এর মধ্যে এখানে দেখো 8টা করটিকাতে, 14টা মুখমণ্ডলীয় অস্থিতে। তাহলে কয়টা হলো, 14 আর 8, 22টি অস্থি। তাহলে বাকি 60টি অস্থি কোথায় থাকে, এই যে দেখো এখানে। এখানে আবার কর্ণাস্থি, কানের মধ্যে প্রতি পাশের কানে 3টি করে, মোট 2 কানে 6টি থাকে, এবং গলার উপরে দিকে হাইওয়েড অস্থিটা থাকে। তার মানে আমাদের টোটাল অস্থির সংখ্যা হয়ে গেল 29টি। ঠিক আছে, আমরা 29টি অস্থির সংখ্যা শিখে ফেললাম। আচ্ছা, এবার আসো অক্ষীয় কঙ্কালে, তারপরে মেরুদণ্ড। মেরুদণ্ড আমরা শিখেছি আমাদের এখানে টোটাল 26টি থাকে। যখন আমরা শিশু অবস্থায় এটা 33টি থাকে, বয়সের সাথে সাথে এগুলো একত্রিত হয়ে 26টি হয়ে যায়। এবং বক্ষপিঞ্জরও আমরা পড়েছি যে পরশুকা থাকে 24টি, স্টারনাম 1টি, তো 25টি। এভাবে করে আমাদের অক্ষীয় কঙ্কালে আমরা পড়েছি যে 80টি অস্থি থাকে। এবার আসো উপাঙ্গীয় কঙ্কালে। উপাঙ্গীয় কঙ্কালে কি দেখা যাচ্ছে, বক্ষ অস্থিচক্রে স্ক্যাপুলা ক্ল্যাভিকল, দুই পাশে 2টি করে, মোট 4টি থাকে। এবং বাহু, প্রতিটা হাতে আমাদের 30টি অস্থি থাকে, এভাবে করে 2 হাতে 60টি অস্থি। শ্রোণী অস্থি চক্র আমরা একটু আগেই পড়লাম, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে একটা নিতম্বাস্থি গঠন করে। ওরা 3জন মিলে একটা, ওদেরকে কিন্তু আলাদা আলাদা ধরা যাবে না, ওরা 3জন মিলে একটা নিতম্বাস্থি গঠন করে। তাহলে আমাদের নিতম্বাস্থির ডান পাশে একটা, বাম পাশে একটা, টোটাল 2টা। এবং পা কয়টা, পায়ে প্রতি পায়ে আমরা হিসেব দেখলাম একটু আগে, আমাদের দেখা গেল যে প্রতিটা পায়ে 30টা করে অস্থি থাকে, মানে ফিমার একটা, দেন টিবিয়া, ফিবুলা একটা একটা করে 3টা, এবং চরণে আমাদের টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস মিলে আমাদের প্রতিটা পায়ে আমরা শিখেছি 30টা করে অস্থি থাকে। তাহলে 2টা পায়ে আমাদের অস্থি সংখ্যা কতটি হবে, 60টি। এভাবে করে তুমি প্রত্যেকটা যোগ করো, 60 এবং 60, 120 আর 4, 124, আর এখানে 2, তাহলে 126টি অস্থি মিলে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল গঠিত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অলরেডি এই যে টোটাল কঙ্কালের যে হিসাব, কতগুলো অস্থি থাকে, কতগুলো কোথায় থাকে, অক্ষীয়, উপাঙ্গীয়, সবগুলো কিন্তু তোমরা জেনে ফেলেছো। তাহলে আশা করি তোমরা এই চ্যাপ্টারে আর কোনো ডাউট থাকবে না, এখানে এই অস্থিগুলোর ক্যালকুলেশনে আর কোনো প্রবলেমস থাকবে না। তাহলে নেক্সট ভিডিওর জন্য সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে আলোচনা করতে
চলন ও অঙ্গচালনা এই অধ্যায়ের 5ম ভিডিও নিয়ে। তাহলে আর দেরি না করে চলো আমরা চলে যাই আমাদের মূল আলোচনা পর্বে। আজকে আমরা যেটা নিয়ে জানবো সেটা হলো অস্থি ও তরুণাস্থি নিয়ে। তাহলে চলো আগে জেনে নিই অস্থি বলতে আমরা কি বুঝি। অস্থি হলো অধিক রক্ত সমৃদ্ধ, খনিজ লবণ সমৃদ্ধ বিশেষ ধরনের যোজক টিস্যু যাদের মাতৃকা কঠিন পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে। তার মানে আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে, যেটা হচ্ছে অস্থি অনেক রক্ত সমৃদ্ধ থাকে, ওর ভিতর অনেক খনিজ লবণ থাকে, ক্যালসিয়াম থাকে, আরো অন্যান্য খনিজ লবণ থাকে, এবং এটা একটা বিশেষ ধরনের যোজক টিস্যু যার মাতৃকাটা কঠিন পদার্থ দিয়ে তৈরি থাকবে। এবার আমরা জানবো অস্থির গঠন নিয়ে। তাহলে অস্থির গঠনটা কি দিয়ে তৈরি? মূলত অস্থিকোষ ও মাতৃকা দিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে অস্থিকোষ মূলত 4 ধরনের হয়ে থাকে: অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট ও অস্টিওসাইট। এই 4 ধরনের অস্থিকোষ নিয়ে আমাদের অস্থি গঠিত হয়ে থাকে। এবার আসো মাতৃকা। মাতৃকার কয়টি অংশ দেখা যায়? মূলত 2টি অংশ নিয়ে মাতৃকা গঠিত হয়, জৈব ও অজৈব। জৈব অংশে 40% থাকে জৈব অংশটা, এবং এখানে কি কি থাকে সেখানে হচ্ছে টাইপ 1 টাইপের বা টাইপ 1 ধরনের কোলাজেন থাকে। কোলাজেন অনেক ধরনের হয়ে থাকে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এর মধ্যে টাইপ 1টা এখানে উপস্থিত থাকে। এই যে এখানে অস্থির ভিতরে এই যে কোলাজেন তন্তুগুলো থাকে, এই কোলাজেন তন্তুগুলো হচ্ছে টাইপ 1 ধরনের। আচ্ছা, তারপরে কি থাকে আমাদের এখানে? গ্লাইকোপ্রোটিন থাকে। গ্লাইকোপ্রোটিন মানে কি? এখানে প্রোটিনের সাথে শর্করা যদি যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলি গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এবার অজৈব অংশ। অজৈব অংশ কত পার্সেন্ট নিয়ে গঠিত? 60% নিয়ে গঠিত হচ্ছে আমাদের অজৈব অংশ। তাহলে অজৈব অংশের মধ্যে কি কি থাকে আমরা জেনে নেই। বাইকার্বনেট, ফসফেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই উপাদানগুলো নিয়ে আমাদের অজৈব অংশ গঠিত হয়। এবার অস্থির আবরণ নিয়ে। অস্থির আবরণের নাম কি? পেরিঅস্টিয়াম। অস্থির চারপাশে মসৃণ যে আবরণ থাকে যা তন্তুময় যোজক টিস্যু দিয়ে তৈরি, এটাকে আমরা পেরিঅস্টিয়াম বলে থাকি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা পেরিঅস্টিয়াম। দেখো, এটা যদি অস্থি হয়, অস্থির আবরণটা এই যে এখানে আবরণটা মার্ক করা আছে, এটা হচ্ছে পেরিঅস্টিয়াম বলা হয়ে থাকে। আচ্ছা, অস্থির প্রকারভেদ কি কি? উপাদানের ঘনত্ব গঠনের উপর ভিত্তি করে এটা 2 প্রকার। একটা হলো নিরেট ও আরেকটা হলো স্পঞ্জি। তাহলে আমরা এটা জেনে ফেললাম যে অস্থির প্রকারভেদ কয়টা? নিরেট ও স্পঞ্জি ধরনের। আচ্ছা, এবার আসো নিরেট অস্থি, বা যেটাকে আমরা ইংলিশে বলছি কম্প্যাক্ট বোন। এটা কি? লম্বা অস্থি সমূহের বাইরের অংশ নিরেট অস্থি দিয়ে গঠিত। তার মানে আমাদের যে লম্বা অস্থিগুলো, এদের বাইরের অংশটা নিরেট অস্থি দিয়ে গঠিত হয়। তাহলে দেখো, এটা হচ্ছে বাইরের অংশ, এর ভেতরের লাল অংশ এটা ভেতরে, আর এর বাইরে যে এই অংশটা দেখা যাচ্ছে, বাইরের অংশটা শক্ত অংশটা থাকে, এটা মূলত নিরেট অস্থি। এটার গঠনে কি থাকে? হ্যাভার্সিয়ান তন্তুসমূহ লম্বভাবে সজ্জিত হয়ে নিরেট অস্থি গঠন করে। মানে এটা হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র দ্বারা গঠিত হয়ে থাকে এই নিরেট অস্থি। আচ্ছা, এবার আমরা জানবো হ্যাভার্সিয়ান তন্ত্র কি দিয়ে গঠিত হয়, বা হ্যাভার্সিয়ান সিস্টেম এটা কি কি থাকে এখানে। মূলত প্রথমত এখানে থাকে হ্যাভার্সিয়ান ক্যানেল। কেন্দ্রীয় লম্বা নালীর অস্থির লম্ব অক্ষের সমান্তরালে চলে ও রক্তবাহিকা ধারণ করে। তার মানে এটা অস্থির লম্ব অক্ষের সমান্তরালে চলে ও এটা রক্তবাহিকাটা ধারণ করে। তাহলে দেখো, এটা হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল। এই যে একটা নালীর মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল। এখানে রক্তবাহিকা থাকে, যেমন ধমনী থাকে, শিরা থাকে, এগুলো থেকে থাকে। তারপরে আসলে ল্যামেলা। হ্যাভার্সিয়ান ক্যানেলকে ঘিরে 5 থেকে 15টি স্তর যা অস্থি মাতৃকা দিয়ে গঠিত। তাহলে এই যে এখানে এটাকে আমরা বলি ল্যামেলা। ল্যামেলা তোমরা খেয়াল করো, এই যে স্তরগুলো দেখা যাচ্ছে এরকম গোলাকার স্তরগুলো, এই যে এখানে স্তরগুলো দেখা যাচ্ছে, এদেরকে বলা হয় ল্যামেলা। কতটি থাকে একটি হ্যাভার্সিয়ান ক্যানেলে? 5 থেকে 15টি স্তর থাকে। ল্যাকুনা। প্রত্যেক ল্যামেলায় ক্ষুদ্র গহ্বর থাকে যা অস্থিকোষ ধারণ করে। তার মানে কিছু ক্ষুদ্র গহ্বর থাকে যারা অস্থিকোষ ধারণ করে, এদেরকে আমরা বলি ল্যাকুনা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ছোট 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 গহ্বরগুলো দেখা যাচ্ছে, এদেরকে বলা হয় ল্যাকুনা। এরপরে আসো ক্যানেলিকুলি। ক্যানেলিকুলি কি? যেসব সূক্ষ্ম নালিকা ল্যাকুনাগুলোকে যুক্ত রাখে তাদেরকে আমরা ক্যানেলিকুলি বলি। তার মানে এখানে দেখো তোমরা ক্যানেলিকুলি, এই যে সূক্ষ্ম নালিকাগুলো দেখা যাচ্ছে, এদের মাঝখানের নালিকা অনেক পাতলা পাতলা নালিকা থাকে। এই পাতলা নালিকাগুলো যারা কিনা একটা ল্যাকুনার সাথে আরেকটা ল্যাকুনার সংযোগ ঘটাচ্ছে, এখানে 2টা ল্যাকুনার মাঝখানে ওরা সংযোগ ঘটায় পাতলা চিকন চিকন সুতার মতো, এদেরকে বলা হয় ক্যানেলিকুলি।
এবার ভকম্যানস নালী কি? হ্যাভার্সিয়ান নালীগুলোকে একে অপরের সাথে যেভাবে যুক্ত হতে, যে নালীটা যুক্ত রাখে তাদেরকে বলা হয় ভকম্যানস নালী। এখানে দেখো এই যে এই নালীটা এখানে এই যে দুইটা নালীকে যুক্ত করছে, দেখতে পাচ্ছ? এখানে দুইটা নালীকে সে যুক্ত করছে, এই নালীটাকে এই যে যুক্ত করছে এটাকে বলা হয় ভকম্যানস নালী। আচ্ছা, এবার অস্থিকোষ ও তাদের কাজ। অস্টিওপ্রোজেনিটর কোষ এটা পেরিঅস্টিয়ামের নিচে অবস্থিত। আচ্ছা, এর কাজ কি? অস্থি বৃদ্ধি ও কোলাজেন তন্তু তৈরি করাই হচ্ছে এই অস্টিওপ্রোজেনিটর কোষের কাজ। এই যে দেখ, এটা হচ্ছে একটা অস্টিওপ্রোজেনিটর কোষ, এটা পেরিঅস্টিয়ামের এই আবরণটার নিচে থাকে এবং ওর কাজ হচ্ছে অস্থি বৃদ্ধি করা। অস্টিওব্লাস্ট এটা হচ্ছে অস্থি মাতৃকায় পাওয়া যায়, যে অস্থি মাতৃকায় পাওয়া যায়, যে মাতৃকাটা থাকে সেখানে পাওয়া যায়, এবং এর কাজ হলো অস্থিমাতৃকার জৈব উপাদান তৈরি করা হচ্ছে এই অস্টিওব্লাস্টের কাজ। অস্টিওসাইট এটা কোথায় পাওয়া যায়? এটা ল্যাকুনাতে পাওয়া যায়। এই যে ল্যাকুনাগুলোতে ফাঁকা যে গহ্বর, ক্ষুদ্র গহ্বর ছিল, সেখানে এই অস্টিওসাইটটা পাওয়া যায়। এর কাজ হচ্ছে অস্থিমাতৃকার ঘনত্ব নিয়ন্ত্রণ করা, ওদের ঘনত্বটা যেন, মাতৃকার ঘনত্বটা যেন ঠিকঠাক থাকে, সেই জিনিসটা রক্ষা করাই হচ্ছে অস্টিওসাইটের কাজ। অস্টিওক্লাস্ট, এই অস্টিওক্লাস্টটা কোথায় থাকে? এটা একটা বিশেষ ধরনের গহ্বরে থাকে, যেটাকে বলা হয় হাউশিপ ল্যাকুনা। এটা কি বলা হয়? হাউশিপ ল্যাকুনা। এই যে গহ্বরটার মতো থাকে এখানে, এটাকে বলা হয় হাউশিপ ল্যাকুনা। এখানে অস্টিওক্লাস্ট থাকে। এই অস্টিওক্লাস্টের কাজ কি? এটার কাজ হচ্ছে অস্থির পুনঃস্থাপন ও পুনর্গঠন, মানে অস্থিরা যদি নষ্ট হয়ে যায় কোনো অংশ, ওই জায়গাটাকে আবার পুনর্গঠিত করে দেওয়ার কাজ হচ্ছে এই অস্টিওক্লাস্টের। আচ্ছা, এবার চলে আসি আমরা স্পঞ্জি অস্থি নিয়ে। আচ্ছা, স্পঞ্জি অস্থিটা কি? ভেতরের অংশটাকে স্পঞ্জি অস্থি বলা হয়। তার মানে বাইরের অংশটা তো নিরেট অস্থি দিয়ে গঠিত, এবং ভেতরের অংশটা স্পঞ্জি অস্থি দিয়ে গঠিত হয়ে থাকে। তাহলে দেখো এখানে কি থাকে? নিরেট অস্থির ভেতরে হালকা কুঠুরিযুক্ত যে গঠন, কুঠুরি, ক্ষুদ্র 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 কিছু কুঠুরির মতো গহ্বর থাকে, যেটাকে বলা হয় স্পঞ্জি অস্থি। এখানে একে ক্যান্সালাস বা ট্রাবেকুলার অস্থি বলা হয়। তাহলে একে কি বলা হয়? ক্যান্সালাস বা ট্রাবেকুলার অস্থিও বলে থাকি। এটা এমসিকিউ এর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এর কার্যকরী একককে ট্রাবেকুলা বলা হয়। তার মানে এই যে স্পঞ্জি অস্থি, ওর প্রতিটা একককে আমরা কি বলে থাকি? ট্রাবেকুলা বলে থাকি। হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে না ও ক্যালসিয়াম কম থাকে। তার মানে এই যে স্পঞ্জি অস্থি দেখা যাচ্ছে, এই স্পঞ্জি অস্থিতে কোনো হ্যাভার্সিয়ান তন্ত্র থাকবে না, এবং এখানে ক্যালসিয়ামের পরিমাণটা খুবই কম থাকে। স্পঞ্জি অস্থি এটা কোথায় থাকে? করটিকা, চ্যাপ্টা হাড় ও পাখিদের সকল অস্থি স্পঞ্জি হয়ে থাকে। তার মানে দেখো এই যে চ্যাপ্টা হাড়গুলোতে, এই যে এটা একটা চ্যাপ্টা হাড় দেখা যাচ্ছে, এই চ্যাপ্টা হাড়ের ভেতরে থাকে আমাদের স্পঞ্জি অস্থি, এবং এটা পাখিদের যে সকল অস্থি সেগুলো স্পঞ্জি অস্থি হয়ে থাকে, এবং শিশুদের সকল অস্থি স্পঞ্জি হয়ে থাকে। মানে শিশুদের যারা থাকে, তাদের বাচ্চা অবস্থায় তাদের অস্থিগুলো কিন্তু স্পঞ্জি থাকে, তাদের নিরেট অস্থি তখনও গঠিত হয়ে থাকে না। আচ্ছা, এবার আমরা জানবো নিরেট অস্থি ও স্পঞ্জি অস্থির মধ্যে পার্থক্য কি। তাহলে দেখো এখানে নিরেট অস্থি, এদেরকে কর্টিক্যাল অস্থি বলা হয়, এবং এদের স্পঞ্জি অস্থিকে ট্রাবেকুলার অস্থি বলা হয়। নিরেট অস্থিতে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে, এবং এখানে ট্রাবেকুলা থাকে, এখানে কোনো হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে না। নিরেট অস্থি ঘন হয়, ভারী ও মজবুত ধরনের হয়, আর স্পঞ্জি অস্থি পাতলা ও হালকা ধরনের হয়ে থাকে। 4 নম্বর পয়েন্টটা দেখো, এটি অস্থির বাইরের প্রধান স্তর গঠন করে। তার মানে এটা অস্থির বাইরের দিকে থাকে, এবং স্পঞ্জি অস্থিটা দেখো এটা ভেতরে অবস্থান করে থাকে। মানবদেহের কঙ্কালতন্ত্রের মোট ওজনে প্রায় 80% নিরেট অস্থি, এবং ওর মোট ওজনের 20% স্পঞ্জি অস্থি। এখন আসো অস্থির কাজ কি। অস্থি দেহের দৃঢ় ও মজবুত স্থাপত্য কাঠামো গঠন করে। দেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি যেমন মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড এসব অস্থি নির্মিত কঙ্কাল দ্বারা সুরক্ষিত থাকে। অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয় দ্বারা অস্থি নির্মিত কঙ্কালতন্ত্র প্রাণীর চলনে প্রধান ভূমিকা পালন করে। তার মানে এই যে অস্থিসন্ধি গঠন হয়, তারপর ওদের সাথে পেশির সমন্বয়ে এটা প্রাণীর চলনে ভূমিকা পালন করে থাকে। এবং অস্থির ভেতরে অবস্থিত লোহিত অস্থিমজ্জা থেকে প্রতিনিয়ত লোহিত রক্তকণিকা তৈরি হয়। মানে আমাদের লোহিত অস্থিমজ্জা থেকে কি হচ্ছে? লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, যেটা আমাদের দেহের জন্য খুবই দরকার। এবং পিত অস্থিমজ্জা মানে ইয়েলো বোন ম্যারো, এটা চর্বির আধার হিসেবে কাজ করে থাকে। এবার আসো আমরা জেনে নিই তরুণাস্থি নিয়ে। তরুণাস্থির
মাতৃকা গঠিত হয় কন্ড্রিন পদার্থটা দিয়ে, তার মানে ওর ভেতরে যে মাতৃকার পদার্থটা থাকে সেটাকে বলা হয় কন্ড্রিন। এই কন্ড্রিনটা কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রো অ্যালবুনয়েড এই দুইটা পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে। মাতৃকায় ক্ষুদ্র গহ্বর ল্যাকুনা থাকে যেখানে কন্ড্রোসাইট নামের কোষ থাকে। তার মানে ওর ভেতরে এরকম ল্যাকুনা থাকে, দেখো গহ্বরগুলো দেখা যাচ্ছে, এগুলো ল্যাকুনা থাকে, যাদের ভেতরে যে কোষগুলো থাকে সেটাকে বলা হয় কন্ড্রোসাইট। তার মানে তরুণাস্থির কোষকে আমরা কি বলি? কন্ড্রোসাইট বলি। পেরিকন্ড্রিয়াম আবরণী দিয়ে আবৃত থাকে, তার মানে ওর যে আবরণীটা থাকে এই তরুণাস্থি সেটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। এবার আসো ওর কাজ কি? ওর কাজ হচ্ছে ও অনেক চাপ ও টান সহ্য করতে পারে, অস্থিসন্ধিতে ঘর্ষণ থেকে রক্ষা করতে পারে। আমরা জানি দুইটা অস্থিসন্ধি ওরা যদি ঘর্ষণ লাগে তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের হাঁটা চলা করতে অনেক অসুবিধা হবে। তো এটা কিন্তু সেই ঘর্ষণ থেকে রক্ষা দিচ্ছে এবং অঙ্গের আকৃতি দান করে, ওরা বিভিন্ন অঙ্গের আকৃতি দান করতে সাহায্য করে। তাহলে আমরা এই যে কাজগুলা, এই যে দেখো চাপ সহ্য করছে, তার মানে দেখো আমরা অনেক ভারী বস্তু আমাদের মাথায় নিচ্ছি, এই চাপটা যেন আমাদের, এই চাপের কারণে আমাদের অস্থি ভেঙে যেতে পারে, কিন্তু দুইটা অস্থির মধ্যে এই তরুণাস্থি থাকার কারণে ওই চাপটা সহ্য করে নেয় এবং অস্থিগুলা ভাঙা হতে রক্ষা পায়। এবার আসো তরুণাস্থির প্রকারভেদ। তরুণাস্থির প্রকারভেদ গুলো কি কি? আমরা জানি মূলত তরুণাস্থির প্রকারভেদ 4 রকমের। প্রথমত আমরা জানবো স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। তাহলে হায়ালিন তরুণাস্থি দেখতে অনেকটা এরকম, মাইক্রোস্কোপিয়ার আকারটা এরকম দেখা যায়। তাহলে ওর এখানে এই যে ম্যাট্রিক্স থাকে, তরল পদার্থটা ম্যাট্রিক্স, এখানে ফাঁকা ক্ষুদ্র গহ্বর থাকে যেটাকে বলা হয় ল্যাকুনা, এবং ল্যাকুনার ভিতরে কোষ থাকে যেটাকে বলা হচ্ছে কন্ড্রোসাইট। তাহলে দেখো এখানে ওর মাতৃকাটা স্বচ্ছ, নীলাভ এবং তন্তু থাকে না, তার মানে ওর মাতৃকাটা স্বচ্ছ হবে, নীল রঙের হবে এবং এখানে কোনো তন্তু থাকে না। এটা কোথায় থাকে? নাক, শ্বাসনালী, স্বরযন্ত্রে। এই যে তিনটা জায়গা, এই তিনটা জায়গায় এই তরুণাস্থিটা পাওয়া যায়। এই যে দেখো নাকে, শ্বাসনালীতে পাওয়া যাবে এবং এই যে স্বরযন্ত্র এখানে পাওয়া যাবে, এই তিনটা অংশে এই হায়ালিন তরুণাস্থিটা পাওয়া যায়। আচ্ছা, এবার আসো স্থিতিস্থাপক বা পিত তন্তুময় তরুণাস্থি বা ইলাস্টিক তরুণাস্থি, ইংলিশে আমরা যেটাকে বলছি ইলাস্টিক তরুণাস্থি। তাহলে এটা দেখো এখানে ইলাস্টিক তরুণাস্থি, এই যে এটা হচ্ছে ওর পিত তন্তু, এখানে তন্তু থাকে সুতার মতো, দেখো দেখতে পাচ্ছ? তো এরপরে দেখো ল্যাকুনা, এখানে ক্ষুদ্র গহ্বর থাকে, ল্যাকুনার ভিতরে কন্ড্রোসাইট কোষ থাকে। তো এইগুলা এখন দেখো ওর মাতৃকাটা হলুদ বর্ণের হয়ে যাবে, এই কারণে পিত বলা হচ্ছে, মানে হলুদ বর্ণের, ওর মাতৃকাটা হলদে থাকে। এটা কোথায় পাওয়া যাবে? বহিঃকর্ণ। দেখো বহিঃকর্ণ, বাইরের কানের এখানে ইউস্টেশিয়ান নালী, এটাও কানের ভেতরের একটা নালী থাকে ইউস্টেশিয়ান নালী, এই যে এই নালীটাকে আমরা বলি ইউস্টেশিয়ান নালী। এবং এপিগ্লটিস, আমাদের গলার উপরের অংশে যে এপিগ্লটিসটা থাকে, যেটা আমাদের খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশ করা থেকে রক্ষা করে, এই তিনটা জায়গায় আমাদের কি থাকে? এই যে পিত তন্তুময় তরুণাস্থি থাকে। আচ্ছা, এরপরে তৃতীয় যে ধরনটা সেটা হচ্ছে শ্বেত তন্তুময় বা হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি। তাহলে এটা হচ্ছে একটা হোয়াইট ফাইব্রাস তরুণাস্থির গঠন দেখতে, এই যে এখানে শ্বেত তন্তু থাকে, সাদা রঙের তন্তু থাকে, ম্যাট্রিক্স আছে, অর্ধতরল পদার্থ এবং এখানে কন্ড্রোসাইটও থাকে। তাহলে ওর মাতৃকাটা সাদা বর্ণের হয়ে থাকে, কোলাজেন তন্তু দ্বারা নির্মিত। তার মানে এই যে তন্তুগুলা সুতার মতো, এই তন্তুগুলা কি দ্বারা তো নির্মিত? কোলাজেন তন্তু দ্বারা নির্মিত। এটা কোথায় পাওয়া যায়? দুটি কশেরুকার মধ্যের অংশে এটা পাওয়া যায়। তার মানে দুটি কশেরুকার মধ্যের অংশে, খেয়াল করো, এটা হচ্ছে একটা কশেরুকা, এখানে একটা কশেরুকা, এদের কশেরুকার মাঝখানে যে তরুণাস্থিটা থাকে সেটাকে বলা হয় শ্বেত তন্তুময় তরুণাস্থি। এবং এটা কি করে? এই দুটা কশেরুকার মাঝে যে ঘর্ষণ থেকে এটা প্রতিরোধ করছে। চতুর্থ যে ধরনটা সেটা হচ্ছে চুনময় তরুণাস্থি বা ক্যালসিফাইড তরুণাস্থি। তো চুনময় তরুণাস্থি নিয়ে আমরা দেখবো, এটা দেখো এটা একটা চুনময় তরুণাস্থি, এখানে কি থাকে? ক্যালসিয়াম কার্বনের দানা থাকে এবং এখানে কন্ড্রোসাইট আছে, যে কোষটা থাকে কন্ড্রোসাইট। আচ্ছা, চুনময় কেন বলা হচ্ছে? কারণ এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা জানি এটাকে চুন বলা হয়ে থাকে। এবং এটা কোথায় পাওয়া যায়? হিউমেরাস ও ফিমার, এই যে হিউমেরাস মানে হাতের যে অস্থিটা এবং ফিমার পায়ের অস্থি, এখানে এদের মস্তকে এইটা পাওয়া যায়। এই যে দেখো হিউমেরাস, ওর মস্তক, এই যে এখানে নীল অংশটা মার্ক করা আছে, এখানে পাওয়া যায়, এবং ফিমার ওর মস্তকের এই জায়গাটায় এটা মূলত পাওয়া যেয়ে থাকে। এবার আমরা জানবো যে তরুণাস্থি ও অস্থির মধ্যে পার্থক্য কোথায়। অবস্থান দেখো, তরুণাস্থির অবস্থানটা কোথায়? অস্থির সংযোগ স্থলে, এই জায়গাটায়, এবং পরশুকার শেষ প্রান্তে। আমরা দেখে আসছি যে অস্থির সংযোগে যে দুইটা অস্থির মাঝখানে তরুণাস্থিটা অবস্থান করে। আর অস্থি কোথায়? এটা দেহের অন্তকঙ্কাল রূপে অবস্থান করে, মানে অস্থিটা আমাদের এই যে ফিমার, হিউমেরাস, রেডিয়াস, আলনা, এই অস্থিগুলা কিন্তু এটা। আচ্ছা, তারপরে আসো গঠন, এটা কি? অকঠিন, নমনীয় ও স্থিতিস্থাপক এবং বিভিন্ন তন্তু ও কোষ নিয়ে গঠিত।
তার মানে এই তরুণ অস্থিটা একটু নমনীয় হবে, স্থিতিস্থাপক হবে, এবং অস্থিটা কি হবে, কঠিন হবে, অনমনীয় হবে। মানে ওকে তুমি চাইলে যে ওকে ভাঙতে পারবা বা ওকে একটু চুপসাতে পারবা, এই জিনিসটা সম্ভব না, এবং ও অস্থিতিস্থাপকও হয়ে থাকে, মানে অনেক শক্ত হয়ে থাকে।